চলে এসেছি অনুপাত সমানুপাতের পঞ্চম ক্লাস নিয়ে। আমরা এর আগের ক্লাসে 32 পর্যন্ত করেছিলাম, তাই তো? 32 পর্যন্ত করেছিলাম। হয়ে গেছিল, 33 থেকে হবে। এটা হয়ে গেছিল, আগের দিন এটা হয়ে গেছিল, 33 হবে, এখান থেকে হবে। দেখো শুরু করি। বলছে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6, 7 বছর পর ওই অনুপাতটি হয় 6:7। তাহলে এর বর্তমান বয়স কত? আমরা স্যার এরকম অঙ্ক আগের দিন করেছিলাম না? মনে আছে তোমাদের? আগের দিন করা হয়েছিল এরকম সেম অঙ্ক স্যার করেছিলাম 5 বছর দিয়ে, এটা দিয়েছে 7 বছর দিয়ে, এটা 7 বছর দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, দেখো কি বলেছে। এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে 5:6, 7 বছর পর ওই অনুপাতটি হয় 6:7। তাহলে এর বর্তমান বয়স কত হবে? আচ্ছা দেখো তো, এটা আমরা আগের দিন 5 বছর দিয়ে করেছিলাম, 7-এর জায়গাতে 5 দিয়ে করেছিলাম। এটা কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2021 সালের কোশ্চেন। দেখি কিভাবে হবে। স্যার আগেরটাই সেম আগের মতো করে করছি। এ এবং বি তাদের বর্তমান বয়সের অনুপাত কত দেওয়া আছে? বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, কত দিয়েছে? 5:6, 5:6 দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা 7 বছর পরে অনুপাত কত হবে? 6:7। 7 বছর পর কত হবে? 6:7। এই তো আমার গল্প। বর্তমানে দিয়ে দিয়েছে 7 বছর পর 6:7 হবে। তাহলে তাদের এর বর্তমান বয়স জানতে চেয়েছে। কি করেছিলাম স্যার আগের দিন? বলেছিলাম না পার্থক্যকে সেম করতে হবে। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা পার্থক্যকে সেম করব। তাহলে এই দুটোর পার্থক্যকে দিয়ে নিচে গুণ, আর নিচের দুটো দিয়ে উপরেকে গুণ। তো গুণ করি। দেখো 5 আর 6-এর পার্থক্য কত? 1। আর 6 আর 1-এর পার্থক্য 1। তার মানে স্যার এটা তো কোনো চেঞ্জ হবে না। তার মানে 1 দিয়ে নিচে এটাকে গুণ, 1 দিয়ে এটাকে গুণ। তার মানে আমার সেম থাকবে। এটাও 5:6 থাকবে, এটা 6:7 থাকবে। তাহলে আমার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার কত দাঁড়াচ্ছে দেখো তো, এখানে ডিফারেন্স কত? 1, এখানেও ডিফারেন্স 1। তাহলে এই 1 সমান কত হবে? 7 বছর। এটা আমি আগের দিন করেছি, সেজন্য আর বোঝাচ্ছি না, একদম ডিরেক্ট অঙ্ক করে দিচ্ছি। যারা দেখোনি, প্রথম দেখছো, আগের দিনের ক্লাসটা দেখে নেবে, 4 নম্বর ক্লাসে করা আছে, এগুলো বোঝানো আছে। ঠিক আছে, তাহলে ডিফারেন্স কত? 6 আর 5-এর ডিফারেন্স কত? 1। এখানেও দেখো সেম বেরাবে, 7 আর 6-এর ডিফারেন্স 1, সেম বেরাতেই হবে। তাহলে 1 সমান কত বছর বলেছে? 7 বছর। তাহলে আমার 1 সমান 7 বেরিয়ে গেল। আমাকে কি জানতে চেয়েছে? এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স কত? 5। তাহলে 5 × 7, 5 × 7 করলে কত হবে? 35। তাহলে এর বর্তমান বয়স কত হবে? 35 বছর। দেখো আছে অপশন নাম্বার ডি, 35 বছর। তাহলে এর বর্তমান বয়স কত? 35 বছর। আমার অ্যান্সার হয়ে গেল 35 বছর। বোঝা গেছে? ঠিক আছে, পরেরটায় আসি। 34 দেখো কি বলেছে স্যার। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7, 5 বছর পূর্বে, এবং 5 বছর পরে তাদের অনুপাত হয়ে যাবে 8:9। তাহলে এর বর্তমান বয়স কত? 5 বছর আগে ছিল একটা, আর 5 বছর পরে দিয়েছে একটা। তাহলে দেখো 5 বছর পূর্বে কত ছিল? এ অনুপাত বি। 5 বছর পূর্বে কত ছিল? 6:7। এটা ছিল 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে ছিল এটা। আর 5 বছর পরে কত হবে? 5 বছর পরে হয়ে গেল 8:9। এটাই তো হবে। ঠিক আছে স্যার। আচ্ছা বলো তো, 5 বছর পূর্বে ছিল
একটা অনুপাত, 5 বছর পরে হয়েছে একটা অনুপাত, তাহলে গ্যাপটা কত বছর হয়েছে? 10 বছরের না? আমি বললাম আমার 5 বছর আগে বয়স ছিল 24 আর 5 বছর পরে বয়স হয়েছে 34, তাহলে আমার মিডিলে গ্যাপটা 10 বছরের হয়েছে না? 5 বছর পূর্ব থেকে আমি 5 বছর পরে যাচ্ছি, তাহলে আমার 10 বছরের গ্যাপ। তাহলে সেম জিনিস, তাহলে এখানে আলটিমেট 5 বছর বলেছে, কিন্তু আমার হিসাবে কত আসবে? 10 বছর আসবে। কেন 10 বছর আসবে? কারণ 5 বছর পূর্ব থেকে শুরু করে 5 বছর পরে পর্যন্ত নিব, তাহলে গ্যাপটা 10 বছরের আসছে। ঠিক আছে, তাহলে দেখো সেম জিনিস, এদের বিয়োগফল কত, পার্থক্য কত? 1, তাহলে এদের পার্থক্য দিয়ে নিচে গুণ, আর নিজের পার্থক্য কত? 1, তাহলে এদের পার্থক্য দিয়ে উপরে গুণ। তাহলে 1 দিয়ে গুণ করা না করা একই ব্যাপার, তার মানে এটাই থাকবে আমার। তাহলে দেখো এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে? 2। এটাও সেম হবে, 7 9 এর ডিফারেন্স 2, বোঝা গেল? তাহলে 2 সমান কত হবে? 5 না, 5 না, কত হবে? 10, কারণ আমার বয়সের ডিফারেন্সটা কত বলে দিয়েছে? 10 বছরের। তাহলে 2 সমান 10, তাহলে 1 সমান কত হবে? 1 সমান 5 হয়ে গেল। আমাকে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে এর বর্তমান বয়স কত। এর বর্তমান বয়স কত? এর বর্তমান দেখো, এর 5 বছর আগে বয়স কত ছিল? 6। তাহলে আমি 5 বছর আগে এর বয়সটা বের করে নিই। 1 সমান যদি 5 হয়, তাহলে 6 সমান কত হবে? 6 × 5, 5 6 30। তাহলে এই 30 বছরটা এর 5 বছর আগে ছিল, বর্তমান না কিন্তু। এটা কিন্তু অ্যান্সার নয়, দেখে স্যার 30 করে দিও না অ্যান্সার। এটা এর 5 বছর আগে বয়স ছিল, তাহলে বর্তমানে বয়স কত হবে? 5 বছর আগে যদি এর বয়স যদি 5 বছর আগে 30 হয়, তাহলে বর্তমানে বয়স এর কত হবে? তাহলে বর্তমান বয়স এর কত হবে? বর্তমানে এর বয়স হবে 30 + 5 35, তাই তো? বোঝা গেল? আমি স্যার এখানে 6 × 5 করলাম, 30 হলো, এটা কিন্তু এর বর্তমান বয়স বলেনি। আগের গুলোতে এটা বর্তমানের অনুপাত ছিল বলে ডিরেক্ট আমার বর্তমান বয়স বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে আছে এটা 5 বছর আগের অনুপাত। তাহলে আমি যেখানে 6 সমান 30 বেরালো, এটা 5 বছর আগের বয়স বেরালো এর, তাহলে বর্তমানে কত হবে? বর্তমানে 30 + 5। তোমার যদি মনে হতো যে না স্যার আমি এটা ধরে করব, তাও করো। তাহলে 8 × 5 তাহলে কত হতো? 40। তাহলে এটা কি বেরাতো? 5 বছর পরেরটা বেরাতো। 5 বছর পরে যদি 40 হয়, তাহলে এখন কত হবে? তাহলে 40 - 5, তাও 35 আসতো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল স্যার? কেউ যদি এক্স ধরে করতে চাও করতে পারো, না হলে এইভাবে করবে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা এরকম অঙ্ক করেছিলাম না আগে? করেছিলাম? আচ্ছা, না পরে আছে, যখন পরে করছি তখন বলছি, ঠিক আছে? যখন আসবে তখন বলছি, পরে আছে, আজকে করব তখন বলছি। আর একটা নিয়মে করা যায়, আমরা ওই নিয়মের অঙ্কগুলো শিখি আগে, তারপরে বলছি। এখন বললে আর বুঝতে পারবে না। এটাও দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, WBP লেডি কনস্টেবল 2023 এর কোশ্চেন, রিসেন্ট কিন্তু পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, 2023 সালের কোশ্চেন এটা, লেডি কনস্টেবলের। পরেরটাই আছে, দেখো 35, দেখো 35 দেখো কি বলছে। বলছে কিছু পরিমাণ টাকা এ, বি এবং সি এর মধ্যে 9:6:11 অনুপাতে ভাগ করে দিয়েছে। 9:6:11 অনুপাতে ভাগ করা হয়েছে কিছু পরিমাণ টাকা। ঠিক আছে, এ যদি নিজের অংশ থেকে সি কে 500 টাকা দিয়ে দেয়, তবে এ, বি এবং সি এর অনুপাত হয় 4:3:6। তাহলে প্রথমে বি এবং সি এর কাছে মোট অনুপাত কত, মোট টাকা কত ছিল? কি বলেছে স্যার? ভালো করে বোঝো। বলছে কিছু পরিমাণ টাকা আছে, কত টাকা আছে আমি জানি না, কিন্তু যে পরিমাণ টাকাটা আছে সেই টাকাটা আমি 3 জনের মধ্যে ভাগ করে দেব, এ, বি আর সি এর মধ্যে ভাগ করে দেব। কি অনুপাতে? 9:6:11 অনুপাতে। এই অনুপাতে আমি এ, বি, সি এর মধ্যে কিছু পরিমাণ টাকা ভাগ করে দিলাম। কত টাকা ছিল আমি জানি না, তাহলে যাই টাকা থাকুক না কেন, তার যদি দেখো তো 9 টাকা যদি এ পায়, তাহলে 6 টাকা বি পাবে, 11 টাকা সি পাবে। তাহলে টোটালে 9 6 15, 15 আর 11তে 26। টোটাল যদি 26 টাকা থাকে, তার মধ্যে 9 টাকা এ পাবে, বি 6 টাকা পাবে, সি 11 টাকা পাবে। এটার মিনিং তো তাই। 9:6:11 অনুপাত মানেটা কি? যে এ যদি 9 পায়, তাহলে বি 6 পাবে, সি 11 পাবে। তার মানে টোটালে দেখো 9 6 15 আর 11 26, টোটালে যদি 26 টাকা থাকে, তার মধ্যে এ পাবে 9 টাকা, বি পাবে 6 টাকা, সি পাবে 11 টাকা। এটা বলা আছে কোশ্চেনে। ঠিক আছে,
এবার বলছে যদি এ যদি নিজের অংশ থেকে সি কে 500 টাকা দিয়ে দেয় তবে এ বি সি এর অনুপাত হয় 4:3:6। আচ্ছা দেখো, বলছে এ নিজের অংশ থেকে 500 টাকা সি কে দিয়ে দিয়েছে। এ নিজের অংশ থেকে 500 টাকা সি কে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এর কাছে 90 টাকা থাকতে পারে, 90 টাকা তো থাকবে না, 500-র বেশি থাকবে, তার মানে 900 থাকতে পারে, 9000 থাকতে পারে, 9-এর যে কোনো গুণিতক থাকতে পারে, আছে 9000 হতে পারে, 9 লাখ হতে পারে, 90,000 হতে পারে, কিছু একটা আছে। বলছে ওখান থেকে ও 500 টাকা সি কে দিয়ে দিয়েছে, তাহলে নিঃসন্দেহে অনুপাতটা তো চেঞ্জ হবে, এর অনুপাতটা কমে যাবে, সি এরটা বাড়বে, এইটুকু তো বোঝা যাচ্ছে। কারণ এ নিজের অংশ থেকে 500 টাকা সি কে দিয়ে দিয়েছে, তাহলে এর টাকার পরিমাণটা একটু কমে যাবে, এর টাকাটা বাড়বে, তাহলে নতুন একটা অনুপাত দাঁড়াবে। সেই নতুন অনুপাতটা বলে দিয়েছে 4:3:6, এটা বলে দিয়েছে নতুন অনুপাত, মানে 500 টাকা দেওয়া নেওয়া করার পর দাঁড়ালো 4:3:6। তাহলে বলেছে প্রথমে বি এবং সি এর কাছে মোট কত অংশ টাকা ছিল, এটা আমাকে বের করতে দিয়েছে, ঠিক আছে। আসি কোশ্চেনে, এটা তো গেল স্যার কোশ্চেন, অ্যান্সারে আসি, অ্যান্সারে আসি। দেখো তো একদম সোজা স্যার, দেখো বলছে এ অনুপাত বি অনুপাত সি, এদের প্রথমে রেশিও কত ছিল, টাকার অনুপাত কত ছিল, টাকার অনুপাত ছিল 9:6:11, 9:6:11, এই তো ছিল টাকার অনুপাত এদের। পরে নতুন অনুপাত কত হয়েছে, 4:3:6। প্রথমে 9:6:11 ছিল, পরে 4:3:6 হয়েছে, ক্লিয়ার হলো। প্রথমে এটা ছিল, তারপরে 500 টাকা দেওয়া নেওয়ার করার পর 4:3:6 হয়েছে। আমাকে এবার গল্প কি বুঝতে হবে বোঝো। কোশ্চেনে দেওয়া ছিল যে এ 500 টাকা সি কে দিয়েছে, তার মানে এর কমছে, সি এর বাড়ছে, কিন্তু বি এর তো আনচেঞ্জ থাকছে। বি তো এই দেওয়া নেওয়াতে অংশগ্রহণ করেনি, বি এর কাছে প্রথমে যা ছিল পরেও তা আছে, যা দেওয়া নেওয়া হচ্ছে এ আর সি এর মধ্যে হচ্ছে, যা কিছু ঘটনা ঘটছে এর সাথে সি এর, বি তো আনচেঞ্জ আছে, বি এর টাকা না বাড়ছে না কমছে, বি এর কাছে একই টাকা আছে, প্রথমে যা ছিল পরেও তাই থাকবে। তাহলে যদি তাই হয় বি আনচেঞ্জ আছে, যদি তাই হয় তাহলে প্রথমে আর দ্বিতীয়তে বি এর রেশিওটা একই থাকবে না, বি এর টাকার পরিমাণটা একই থাকবে তো। কিন্তু এখানে বলছে বি প্রথমে 6 টাকা পেয়েছে, এখানে বলছে না 3 টাকা পেয়েছে, এটা কিভাবে সম্ভব? আমাকে তো একই রাখতে হবে, কারণ বি এর মধ্যে তো কোনো হেরফের হয়নি, টাকার যা হয়েছে এর সাথে সি এর হয়েছে। তাহলে আমরা বি কে সমান করে দিই। তো বি কে যদি সমান করতে হয়, দেখো তো এখানে 6 আছে, এখানে 3 আছে, তো এটাকেও যদি 6 বানাতে হয় তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে না, নিচেরটাকে 2 দিয়ে করলে তো বি 6 হয়ে যাবে। আমার কাজ হচ্ছে বি কে সেম করা, ঠিক আছে। তাহলে করে দিই, তাহলে করে দিলে এখানে নতুন অনুপাতটা কি দাঁড়াচ্ছে, এখানে লিখে দিই, 2 দিয়ে গুণ করে দিলাম 4 কে, তাহলে 8, 2 দিয়ে গুণ করে দিলাম 3 কে, তাহলে 6, 2 দিয়ে গুণ করে দিলাম 6 কে, তাহলে হয়ে গেল 12। তাহলে নতুন অনুপাত, পরের অনুপাতটা দাঁড়ালো 8:6:12। তাহলে প্রথমে ছিল 9:6:11, পরে হয়ে গেল 8:6:12, ঠিক আছে। এই পর্যন্ত আমার ক্লিয়ার। দেখো এখানে এবার বি এর 6 মিলে গেছে, বি এর সাথে মিলে গেছে। এবার বোঝো, বলেছে আচ্ছা এর কাছে প্রথমে 9 ছিল, এখন এর কাছে কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। কত কমেছে, 1 ইউনিট কমেছে, 1 ইউনিট কমেছে। কেন 1 ইউনিট কমেছে? কারণ এ এই টাকাটা সি কে দিয়ে দিয়েছে, তো তাহলে নিঃসন্দেহে সি এর কাছে 1 ইউনিট বেড়ে যাবে। তো দেখো তো সি এর কাছে 1 ইউনিট বেড়ে গেছে না? হ্যাঁ একদম, দেখো 1 ইউনিট বেড়ে গেছে। এর কাছে 1 ইউনিট কমে গেছে, সি এর কাছে 1 ইউনিট বেড়ে গেছে। কারণটা কি? কারণ এ এই 1 ইউনিট টাকাটা সি কে দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে না এ সি কে 500 টাকা দেয়, তাহলে আমার বেরালো 1 ইউনিট, কোশ্চেনে বলেছে 500 টাকা, তাহলে আমি এখান থেকে বলতে পারি না 1 = 500, তাহলে আমার বেরিয়ে গেল 1 = 500। আমাকে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে বি এবং সি এর কাছে মোট কত টাকা ছিল। তাহলে দেখো তো বি এবং সি এর কাছে মোট কত টাকা ছিল, প্রথমে 6 আর 11 17 টাকা ছিল। বলছে বি এবং সি এর কাছে প্রথমে কত টাকা ছিল, 6 + 11 17 ছিল। তো 1 সমান যদি 500 হয় তাহলে 17 সমান কত হবে, 17 × 500 হবে। তাহলে 17 × 500 করলে কত হয়, 5 × 17 = 85 00, তাহলে 8500 টাকা ছিল।
তাদের কাছে মোট 8,500 টাকা ছিল। বোঝা গেছে? এই অঙ্কটা দেখো 8,500 আছে না অপশনে? আছে, অপশন নাম্বার বি। এই অঙ্কটাই যদি এরকম বলতো যে বি সি কে টাকা দিয়েছে, তাহলে আমরা এ কে আনচেঞ্জ রাখতাম, তাহলে এ কে আমরা সমান করতাম। এখানে এ 9 ছিল, এখানে 4, তাহলে একে 4 দিয়ে গুণ, একে 9 দিয়ে গুণ করে সমান করে নিতাম। ঠিক আছে, যেটাকে আমাকে আনচেঞ্জ, যার মধ্যে দেওয়া নেওয়া হয়নি, আমরা তাকে সেম রাখবো, তাহলেই আমার অঙ্কটা চলে আসবে অনুপাত। বোঝা গেল? বলেছে বিসি কত পাবে, বিসি কত পেয়েছে, 6 আর 11 17 টাকা পেয়েছে। যদি বলতো এ বি কত পেয়েছে, তাহলে 9 আর 6 15, 1 সমান 500 হলে 15 সমান কত। যদি বলতো এসি কত পেয়েছে, তাহলে এ আর সি মিলে 9 আর 11 20, তাহলে 1 সমান 500 হলে 20 সমান কত। এইভাবে আমরা বের করতাম। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। পরেরটাই আসি। দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্যার, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট। বলছে একটি রঙিন ছবিতে লাল ও সবুজ রং আছে। ঠিক আছে, একটা রঙিন ছবি আছে, একটা ফ্রেম আছে, এখানে দুটো কালার আছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে গ্রিন কালার, লাল এবং সবুজ আছে, যার মধ্যে লাল সবুজের অনুপাত বলে দিয়েছে 2:3। তার মানে রেড আর গ্রিনের অনুপাত বলে দিয়েছে 2:3। তার মানে স্যার এই ছবিটাতে দুটো কালার আছে, লাল আছে আর হচ্ছে সবুজ আছে। সবুজ তো স্যার বোর্ডের কালারই দেখতে পাচ্ছ, লাল আর সবুজ, ধরো না এরকম কালার আছে, লাল আছে কিছু জায়গায় সবুজ আছে, কি অনুপাতে আছে 2:3। মানে টোটাল বোর্ড এইটুকুটা ফ্রেমটাতে যদি দুই একক যদি লাল কালার থাকে, তাহলে 3 একক সবুজ কালার আছে। কেমন হয়েছে? বলছে যদি ওপরের অর্ধাংশে লাল ও সবুজের অনুপাত 4:5 হয়, তাহলে নিচের অর্ধাংশে লাল এবং সবুজের অনুপাত কত। দেখো টোটালটাতে লাল সবুজের অনুপাত 2:3, তার মধ্যে বলেছে উপরের অর্ধাংশে, এটা আমি অর্ধেক করে দিলাম। বলছে এই উপরের অর্ধাংশে লাল সবুজের অনুপাত 4:5, উপরের অর্ধাংশে লাল সবুজের অনুপাত 4:5, তাহলে নিচের অর্ধাংশে লাল সবুজের অনুপাত কত। আলটিমেট টোটালটা মিলে 2:3, তার মধ্যে ওপরেরটাতে 4:5, তাহলে নিচেরটাতে কত। এটার স্যার একটা কমন ভার্সন অঙ্ক হচ্ছে, একদম এই সেম সিমিলার একটা অঙ্ক হচ্ছে পরীক্ষাতে, যে রূপটা আমরা দেখতে পাই অঙ্কটার, সেটা হচ্ছে এরকম ভাবে দিবে যে সমস্ত পৃথিবীতে জল এবং স্থলভাগের অনুপাত 1:2 বা 2:3 কিছু একটা দিল, তার মধ্যে উত্তর গোলার্ধে আছে এত এত অনুপাতে জল, তাহলে দক্ষিণ গোলার্ধে কত অনুপাতে জল এবং স্থলের অনুপাত কত রয়েছে, এরকম টাইপের অঙ্ক দিবে। এখানে আমরা একটা ছবি দিয়ে বললাম, কোশ্চেনে দেখবে প্রায় এসছে কোশ্চেনটা, সেটা পৃথিবী একটা গোলার্ধ দিয়ে দিয়েছে, যে পৃথিবীতে উত্তর গোলার্ধে জল এবং স্থলের অনুপাত এত, তাহলে দক্ষিণ গোলার্ধ কত হবে যখন সমস্ত পৃথিবীতে জল এবং স্থলের অনুপাত এত। একদম সেম অঙ্ক, বোঝা গেল? তাহলে এটা করি। আচ্ছা দেখো তো টোটালটা একটু, এটাকে বোঝা গেছে, আমি তাহলে সাইডে করে দিই, সাইডে করি, তাহলে আমার সুবিধা হবে লিখতে, সাইডে করে দিই। এই ছিল উত্তর গোলার্ধে টোটালে হচ্ছে রেড এবং গ্রিনের অনুপাত কত 2:3, উত্তর গোলার্ধে 4:5, তাহলে দক্ষিণ গোলার্ধে কত, এটা বের করতে দিয়েছিল আমাকে। ঠিক আছে, তাই তো? আচ্ছা, তাহলে টোটালে হচ্ছে গিয়ে 2:3 আর উত্তর গোলার্ধে 4:5, এইটাই হয়ে গেছে আমার গল্প। আমাকে দক্ষিণ গোলার্ধে বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো, এই যে 2:3 এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, আমার কাজ হচ্ছে প্রথমে আমাকে এমন তো হবে না, আমাকে এমন বানাতে হবে টোটাল পৃথিবীতে যা অংশ আছে, টোটাল পৃথিবীতে যা আছে তার অর্ধেকটা উত্তর গোলার্ধে আছে, অর্ধেকটা দক্ষিণ গোলার্ধে আছে। আমাকে আগে এটা ফিক্সড করতে হবে। কি বললাম? টোটাল যতটা পৃথিবী তার উত্তর গোলার্ধে সেম আছে, দক্ষিণ গোলার্ধে সেম আছে, মানে টোটাল জল আর স্থল মিলে উত্তর গোলার্ধে যা আছে দক্ষিণ গোলার্ধে সেম আছে, পরিমাণটা সেম। ঠিক আছে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের পরিমাণটা সেম।
তাহলে টোটাল পৃথিবীতে যা থাকবে তার অর্ধেকটা উত্তর গোলার্ধে থাকবে, দক্ষিণটা দক্ষিণ গোলার্ধে, বাকি অর্ধেকটা দক্ষিণ গোলার্ধে থাকবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? টোটাল পৃথিবীতে যা থাকবে তার অর্ধেকটা উত্তর গোলার্ধ, অর্ধেকটা থাকবে দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে, তার মানে এই যে টোটাল যে অনুপাতটা দেওয়া আছে এর যোগফল করলে যা হবে তার অর্ধেক হবে এর যোগফল করলে, উত্তর গোলার্ধের যোগফল করলে। বোঝা গেল? বা উল্টা রকম ভাবে যদি বলি, উত্তর গোলার্ধের যোগফল করলে যা হবে তার ডবল হবে টোটাল পৃথিবীর যোগফল করলে। কিন্তু দেখো তো এখানে কত আছে? 3 2 5, এখানে কত আছে? 9। 3 আর 2 5, 4 আর 5 9। আমি কি বললাম যে এটা এর ডবল হবে। 3 আর 2 5 আছে, এখানে 5 আর 4 9 আছে, কিন্তু হিসাব মতো এটা ছিল গোটা পৃথিবীর, তার মানে 9 এর ডবল হওয়া উচিত ছিল এখানে 18, কিন্তু আছে 5 আর 9। তাহলে আমাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে এর ডবল উপরে হয়। ঠিক আছে, তাহলে আমি সাজিয়ে নিই। দেখো তার জন্য কি করব? তার জন্য প্রথমে আগে এদের সমষ্টিটাকে সমান করি, তারপরে ডবল করব। আগে সমান করে নিই। যদি সমান করতে হয় সমষ্টিকে, তাহলে আমরা শিখেছি না এদের যোগফল দিয়ে একে গুণ, এদের যোগফল দিয়ে একে গুণ। প্রথমে আমি সমান করছি, টোটাল পৃথিবীর সাথে উত্তর গোলার্ধকে সমান করছি প্রথমে। তাহলে 3 আর 2 5, তাহলে একে 5 দিয়ে গুণ, 5 আর 4 9, তাহলে একে 9 দিয়ে গুণ। এই আমার সমান হয়ে গেল। ঠিক আছে, তোমার যদি মনে হয় স্যার কিভাবে হলো, দেখো 9 2 18, 3 9 27, তাহলে 18 আর 27 যোগ করলে কত হয়? 18 আর 27 যোগ করলে 45। একই রকম ভাবে এটা যোগ করো, 4 5 20 আর 5 5 25, 20 আর 25 যোগ করলে 45। তাহলে আমার টোটাল পৃথিবী এবং উত্তর গোলার্ধ সমান হয়ে গেছে। কিন্তু সমান তো রাখা যাবে না, আমাকে টোটাল পৃথিবীতে উত্তর গোলার্ধের ডবল বানাতে হবে। তাহলে যদি ডবল বানাতে হয় তাহলে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার ডবল হয়ে গেল। প্রথমে আমি সমান করে নিলাম, তারপরে একটা 2 দিয়ে গুণ করে দিলাম, ডবল হয়ে গেল। যদি কোশ্চেনে এরকম থাকতো যে 1/3 গোটা পৃথিবীর 1/3, তাহলে আমি কি করতাম? তাহলে প্রথমে সমান করে নিতাম, তারপরে 3 গুণ বানাতাম। প্রথমে সমান করে নিতাম, তারপরে 3 গুণ বানাতাম। তাহলে তুমি এটাও করতে পারো। বা তোমার যদি মনে হয় যে না স্যার আমি এটাকে রেখে একে অর্ধেক বানাবো, তাহলে এটাকে হাফ দিয়ে গুণ করে দিবে, তাও হবে। আমি এটাকে 2 দিয়ে করে দিলাম। তাহলে নতুন অনুপাত কি দাঁড়ালো দেখো তো? 9 দিয়ে 18, 18 দিয়ে 2 কে গুণ করছি, কত হবে? 36 অনুপাত। 18 দিয়ে 3 কে গুণ করছি, 3 18 54 হয়ে গেল। এইদিকে উত্তর গোলার্ধের 4 5 20, 5 5 25। তাহলে এই হয়ে গেল গোটা পৃথিবীর, তো সরি এখানে হচ্ছে ছবি দিয়ে, তাহলে গোটা ছবির তোমার হচ্ছে লাল এবং সবুজের অনুপাত। গোটা ছবিটাতে যদি 36 অংশ যদি লাল থাকে, তাহলে 54 অংশ সবুজ আছে। তার মধ্যে এই ছবিটার ওপরের অর্ধেকে লাল আছে 20, সবুজ আছে 25, তাহলে নিচের অর্ধেকে কত থাকবে? টোটাল ছবিটাতে লাল আছে 36, তার মধ্যে উপরেরটাতে আছে 20, তাহলে নিচে কত থাকবে? 36 থেকে 20 বাদ 16। টোটাল ছবিটাতে সবুজ আছে 54, তার মধ্যে উপরে আছে 25, তাহলে নিচে কত থাকবে? 54 থেকে 25 বাদ 29। তাহলে আমার অনুপাত হয়ে গেল নিচের অর্ধেকের লাল এবং সবুজ অনুপাত 16:29। ক্লিয়ার হলো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার এসছে। ঠিক আছে, করে নাও। পরেরটায় আসি, পরেরটায় আসি। দেখো বলছে এ বি সি এর খরচের অনুপাত 16:12:9। যদি তারা ভুল হয়েছে একটু, যদি তারা 20%, 25% এবং 40% সঞ্চয় করে, তবে তাদের আয় হয় 35,700 টাকা। তবে বি এর ব্যক্তিগত আয় কত? কি বলেছে? এবিসি এর খরচের অনুপাত দিয়ে দিয়েছে 16:12:9। যদি তারা 20%, 25%, 40% সঞ্চয় করে থাকে, তবে তাদের আয় হয় 35,700 টাকা। তাহলে বি এর ব্যক্তিগত আয় কত? ঠিক আছে, আমাকে কি বলেছে স্যার? আমাকে বি এর আয় বের করতে দিয়েছে। আমাকে যদি বি এর আয় বের করতে দেয়, আচ্ছা আর একটা জিনিস কি বলে দিয়েছে, 3 জনের টোটাল আয় বলে দিয়েছে, আমাকে বি এর আয় বের করতে হবে। তাহলে আমি এইটুকুটা তো স্যার দেখে কোশ্চেন দেখে বুঝতে পারছি যে আমাকে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এ বি সি এর আয়ের অনুপাত বের করা।
যদি আমি বের করে নিতে পারি, সাপোজ 2:3:4 বেরালো, তাহলে 2 3 5 4 9, টোটাল 9 এর মধ্যে বি আছে 3, তাহলে 35,700 কত আছে বেরিয়ে যাবে। তার মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে এ বি সি এর আয়ের অনুপাত বের করব। ঠিক আছে, তাহলে আমাকে তার জন্য কি কি দেওয়া আছে, তার জন্য আমাকে দুটো জিনিস বলা আছে। আমার এই দুটোকে কাজে লাগিয়ে আমি এ বি সি এর আয়ের অনুপাত বের করব। আসি, বুঝে নাও স্যার, আয় মানে অনুপাত যখন আমি বের করব, আয় মানে দুরকম ভাবে বের করা যায়। কি স্যার? দুটো সেম জিনিসকে ভাগ করলে আয় বেরায়। কি? খরচকে যদি আমি খরচ দিয়ে ভাগ করে দিই, খরচ মানে ইনকাম সমান, আমি যদি বলি কনজামশনকে কনজামশন দিয়ে ভাগ করে দিই, এক্সপেন্ডিচারকে এক্সপেন্ডিচার দিয়ে ভাগ করে দিই, তাহলেও আমার ইনকাম বেরাবে। তাছাড়া যে কোনো দুটো সেম জিনিসকে ভাগ করে দাও। তাছাড়া তোমার যদি মনে হয় সঞ্চয়, তাহলে সঞ্চয়কে যদি আমি সঞ্চয় দিয়ে ভাগ করি, তাও আমার আয় বেরিয়ে যাবে। বোঝা গেল? খরচকে খরচ দিয়ে ভাগ করব, তাও ইনকাম বেরাবে। সঞ্চয়কে সঞ্চয় দিয়ে ভাগ করব, তাও ইনকাম বেরাবে। সেভিংসকে সেভিংস দিয়ে ভাগ করব, তাও আমার ইনকাম বেরাবে। যে কোনো দুটো সেম জিনিসকে ভাগ করলে আমার ইনকাম বেরিয়ে যায়। যদি আমি সঞ্চয় বের করি, সঞ্চয়কে সঞ্চয় দিয়ে ভাগ, যদি আমি খরচ বের করি, তাহলে খরচকে খরচ দিয়ে ভাগ। বোঝা গেল? তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই দুটোকে একই নিয়ে আসা, হয় দুটোকে সঞ্চয়ে নিয়ে আসা বা দুটোকেই খরচে নিয়ে আসা। দেখা যাক কি করা যায়। এটা বোঝা গেছে? মনে রাখবে স্যার, মনে রাখবে এটা। দেখি কি করা যায়। দেখো, এবিসি এর খরচের অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, খরচের অনুপাত দিয়ে দিয়েছে। যদি তারা 20%, 25% এবং 40% সঞ্চয়, আচ্ছা দেখো তো, খরচের অনুপাত দিয়ে দিয়েছে। এখান থেকে তুমি, আমার কাছে একটা খরচ আছে, একটা সঞ্চয় আছে, তাহলে আমার দুটোকেই হয় খরচে নিয়ে আসতে হবে, নাহলে দুটোকেই সঞ্চয়ে আনতে হবে। তাহলে খরচের অনুপাত থেকে সঞ্চয় আনা যাবে না। অনুপাত এক্স্যাক্ট কোশ্চেনে বলে দিয়েছে, এখান থেকে কিন্তু আমি সঞ্চয়ে আসতে পারবো না। তাহলে কি? তাহলে আমি সঞ্চয় থেকে আমি খরচে যেতে পারবো। কিভাবে? দেখো, যদি তারা 20%, 25% এবং 40% সঞ্চয় করে, মানে এ 20% সঞ্চয় করে, বি 25% সঞ্চয় করে, সি 40% সঞ্চয় করে। আচ্ছা, এ যদি 20% সঞ্চয় করে, তাহলে ও 80% খরচ করে না? দেখো তো, বলছি এ বি সি এদের তিনজনের আমাকে খরচের অনুপাত যেটা দিয়ে দিয়েছে আমি লিখে দিলাম, 16, 12 আর 9। এবার গল্প হচ্ছে, বলছি এ যদি 80% সঞ্চয় করে, তাহলে আমি বলতে পারি না যে, এ যদি 20% সঞ্চয় করে, তাহলে আমি বলতে পারি না ও 80% খরচ করে, 80 খরচা করে। 20% সঞ্চয় করে, আমি 20 টাকা সঞ্চয় করি, তাহলে আমি 80 টাকা খরচা করি। একই রকম ভাবে বি যদি 25% সঞ্চয় করে, তাহলে ও 75% খরচ করে। সি যদি 40% সঞ্চয় করে, তাহলে ও 60% খরচ করে। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? তাহলে দেখো তো আমার দুটোই খরচ বেরিয়ে গেছে না? এটাও খরচ, এটাও খরচ। আচ্ছা, এটা কাটা যাবে, কেটে দিই আগে 5 দিয়ে। 5 16 80, 5 25 75, 5 12 60 হয়ে গেল। তাহলে আমার এটাও খরচ বেরিয়ে গেছে, এটাও খরচ বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার এটা দিয়ে যদি আমি দুটো সেম জিনিস, এবার এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? ইনকামের রেশিও পেয়ে যাব, আয়ের অনুপাত পেয়ে যাব। ক্লিয়ার হলো? খরচ বের করে দিয়েছি, খরচকে খরচ দিয়ে ভাগ করব, ইনকাম পেয়ে যাব। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? বোঝো। তোমার মনে হলো স্যার আমি তো ভালো কথা, আমি রেশিও পেয়ে গেছি, একটা এটা রেশিও পেয়ে গেছি, একটা এটা পেয়ে গেছি, এটা দিয়ে এটাকে ভাগ করব, আমার আয়ের ইনকাম বেরিয়ে যাবে। কিন্তু গল্প দাঁড়াচ্ছে আমি কোনটাকে প্রথমে লিখব? এই অনুপাতটাকে প্রথমে লিখবো না এটাকে প্রথমে লিখবো? যদি এটাকে প্রথমে লিখি, তাহলে একটা অন্যরকম অনুপাত বেরাবে। এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ করলে একটা অন্য অনুপাত বেরাবে। আর যদি আমি এই অনুপাতটাকে প্রথমে লিখি আর একে যদি পরে লিখি, তাহলে একটা অন্য অনুপাত বেরাবে। তাহলে আমার দুই ক্ষেত্রে দুই রকম অ্যান্সার দিবে। তাহলে আমি কোনটাকে প্রথমে লিখবো? শুনে রাখো, পরীক্ষার করার জন্য মাথায় রাখবে, যে অনুপাতটা তোমাকে দিয়ে দিবে, কোশ্চেনে যেটা বলে দিবে,
সেটাকে আমরা প্রথমে রাখবো। আর আমরা বাহাদুরি সায়েন্টিস্ট বুদ্ধি লাগিয়ে যেটা বের করেছি, আমরা যেটা বের করেছি বাহাদুরি দেখিয়ে যেটা বের করেছি, এখান থেকে যেটা বের করেছি সেটাকে আমরা নিচে রাখবো। সব সময় যেটা দিয়ে দিয়েছে তাকে উপরে রাখবো, আর আমরা যেটাকে একটু কারুকার্য করে বের করেছি সেটাকে আমরা নিচে রাখবো। ঠিক হয়ে গেছে? তাহলে এটা দেওয়া ছিল উপরে রেখেছি, আর যেটা বের করলাম ওটাকে নিচে রেখেছি। এবার দেখো, এবার আমরা ইনকাম বা আয়ের রেশিও বের করছি। তাহলে এটা এর খরচ দিয়ে এর খরচকে ভাগ, 16 দিয়ে 16কে ভাগ, 1 অনুপাত 12 আর 25 ছিল, ভাগ করে দিই 3 দিয়ে, সরি কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটলাম, সরি 5 15 75, তো তাই তো বলি 5 15 75। তাহলে 3 দিয়ে কেটে দিই, 3 4 12, 3 5 15, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 5 15, তাহলে দাঁড়ালো 4/5 অনুপাত। এখানেও 3 দিয়ে কেটে দিই, 3 3 9, 3 4 12, তাহলে অনুপাত দাঁড়ালো 3/4। ঠিক আছে? তাহলে আমার ইনকামের রেশিও দাঁড়ালো 1 অনুপাত 4/5 অনুপাত 3/4। ক্লিয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা দেখো তো, অনুপাতকে আমি তো ভগ্নাংশে রাখতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে? নিচের লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ। তাহলে 5 আর 4-এর লসাগু কত? 20, তাহলে 20 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলাম, 20 হয়ে গেল, 20 দিয়ে গুণ করে দিলাম, 20 দিয়ে গুণ করে দিলাম। কি করলাম? নিচের লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলাম। 5 আর 4-এর লসাগু 20, 20 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলাম। তাহলে 20 × 1 হয়ে গেল 20, 5 দিয়ে 20কে কাটলাম 4, তাহলে 4 4 16 অনুপাত 4 দিয়ে কাটলাম, 4 5 20, 3 5 15। তাহলে আমার অনুপাত কি দাঁড়ালো? ইনকামের অনুপাত 20:16:15, 20:16:15। তাহলে দেখো, এ যদি 20 টাকা ইনকাম করে তাহলে বি 16 টাকা করেছে, সি 15 টাকা করেছে, তাহলে টোটালে কত করেছে? 20 আর 16-তে 36, 36 আর 15-তে 51। টোটালে যদি এ বি সি মিলে 51 টাকা ইনকাম করে, তাহলে তার মধ্যে কি বের করতে দিয়েছে? বি। তাহলে টোটালে 51 টাকা ইনকাম করলে তার মধ্যে বি করেছে 16 টাকা। 51 টাকার মধ্যে বি করেছে 16 টাকা, 51 টাকাতে বি করেছে 16 টাকা, তাহলে এত টাকাতে কত করবে? এটাই তো আমার কোশ্চেন। চলো এটা মুছে দিই, এই পর্যন্ত মুছে দিলাম, এই পর্যন্ত হয়ে গেছে সবার। চলো কি বলেছে? বি এর ইনকাম চেয়েছে। তাহলে টোটালে যদি 51 টাকা ইনকাম হয়, এ বি সি লিখে করে দিই, 20 + 16 + 15 সমান 51। টোটালে যদি 51 টাকা ইনকাম হয়, তাহলে তার মধ্যে বি করেছে 16 টাকা। তাহলে কততে বলেছে? 35,700 টাকা হলে কত বি পাবে? দেখো কাটা যাবে, অবশ্যই যাবে। 7 দিয়ে একবারে দেখতে পাচ্ছি 7 দিয়ে কেটে যাবে, কেটে দিই। 7 দিয়ে কাটলে 7 একে 7, 5 7 35, তাহলে 7 বারে কেটে গেল, ডবল শূন্য বসে গেল। 16 × 7, 16 × 7 করলে 112 00, 112 00। তাহলে বি কত টাকা পাবে? বি 11,200 টাকা পাবে। ঠিক আছে, দেখো 11,200 অপশন আছে, অপশন নাম্বার এ 11,200 টাকা পাবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, পরেরটাই আসি। পরেরটাই আসি 38। দেখো বলেছে এ বি ও সি এর কাছে এ বি সি এর যথাক্রমে তাদের আয়ের অনুপাত দিয়ে আয়ের 80%, 85% এবং 75% ব্যয় করেছে। ঠিক আগের মতো বলে দিয়েছে, এত % ব্যয় করেছে। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 8:9:20 হয় এবং এ এবং সি এর আয়ের পার্থক্য 18,000 টাকা হয়, তবে বি এর আয় কত? ঠিক আছে, তাহলে একই জিনিস আমাকে আগে আয়ের অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাত দেখো তো কি দিয়ে দিয়েছে? সঞ্চয়ের অনুপাতটা বলে দিয়েছে, সঞ্চয়ের অনুপাতটা বলে দিয়েছে। তাহলে বাকি আমরা এখানে দেখো ব্যয় বলে দিয়েছে, 80% ব্যয় করে, 85% করে, 75% করে। তাহলে আমি এখান থেকে সঞ্চয়টা বের করে নিতে পারবো না? যে এ যদি 80% ব্যয় করে তাহলে 20% সঞ্চয় করেছে, বি যদি 85% ব্যয় করে তাহলে 15% সঞ্চয় করেছে, সি যদি 75% ব্যয় করে তাহলে 25% সঞ্চয় করেছে।
তাহলে একটা সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে আর একটা আমরা বের করলাম, দুটোকে ভাগ করলে আমাদের সেম আগের মতো ইনকামের অনুপাত বেরিয়ে যাবে। করে নি, যদিও পারবে করতে তাও করে দিচ্ছি। চলো, এ বি সি, তাতে এদের সঞ্চয় বলে দিয়েছে, সেভিংস লিখে দিলাম, এদের সেভিংস বলে দিয়েছে। সঞ্চয় অনুপাত কত বলেছে, যেটা বলে দিয়েছে ওটাকে আগে লিখে দিই, 8:9:20, এটা বলে দিয়েছে। আচ্ছা, আবার আমরা যেটা বের করছি, কি বের করছি স্যার, ও যদি 80% ব্যয় করে, এ যদি 80% ব্যয় করে তাহলে 20% সঞ্চয় করেছে, বি যদি 85% ব্যয় করে তাহলে 15 সঞ্চয় করেছে, সি যদি 75 ব্যয় করে তাহলে 25 সঞ্চয় করেছে। ঠিক আছে, দেখো কাটা যাবে 5 দিয়ে, কেটে দিলাম 4, 5 দিয়ে কেটে দিলাম 3, 5 দিয়ে কেটে দিলাম 5। ঠিক আছে, 4, 3, 5 হয়ে গেল। তাহলে এবার ভাগ করে দিই, ইনকাম মানে ভাগ হবে, ইনকামের রেশিও ভাগ হবে। 4 দিয়ে 8কে ভাগ করলাম, কত হলো, সরি 8কে 4 দিয়ে ভাগ করলাম 2 অনুপাত, এটাকে কেটে দিলাম, কত হলো 3, এখানে কেটে দিলাম। দেখো ভাগ তো এদেরকে ভাগ করতে হবে, তো 8কে 4 দিয়ে করলাম 2, 9কে 3 দিয়ে করলাম 3, 20কে 5 দিয়ে করলাম 4, বোঝা গেল। স্যার আমার অনুপাত ছিল 8:9:20, আর একটা বেরালো 4:3:5। আমি কি বললাম, দুটো সেভিংস পেয়ে গেছি, দুটো সেম জিনিসকে ভাগ করবো, ইনকাম বেরিয়ে যাবে। 8কে 4 দিয়ে করলাম 2 হলো, 9 ছিল 9কে 3 দিয়ে করলাম 3 হলো, 20 ছিল 20কে 5 দিয়ে করলাম 4 হলো। তাহলে আমার অনুপাত দাঁড়িয়ে গেল 2:3:4। এই তো আমার দাঁড়িয়ে গেল অনুপাত। এবার বলেছে কি বলেছে কোশ্চেনে, দেখো বলেছে এ ও সি এর আয়ের পার্থক্য 18,000 টাকা। আমার কি দাঁড়িয়েছে, এর আয় যদি 2 টাকা হয় তাহলে সি এর আয় 4 টাকা, এর আয় যদি 2 টাকা হয় তাহলে সি এর আয় 4 টাকা, তাহলে এদের পার্থক্য কত, 2 ইউনিট না। এর যদি 2 টাকা ইনকাম করে তাহলে সি 4 টাকা করেছে, তাহলে এদের পার্থক্য কত, 2। কোশ্চেনে বলেছে না, এদের পার্থক্য 18,000, তাহলে এই 2 সমান 18,000, 2 সমান 18,000। তাহলে 2 সমান যদি 18,000 হয় তাহলে 1 সমান কত হবে, 9,000, 1 সমান 9,000। বোঝা গেল, 2 সমান যদি 18,000 হয় তাহলে 1 সমান 9,000। আমাকে কি বের করতে দিয়েছে, বি এর আয় কত, তাহলে বি এর আয় কত ছিল স্যার, বি এর আয় কত ছিল, বি এর আয় কত ছিল, 9 ছিল, সরি কত ছিল, সরি এটা কেন, ওটা সেভিংস ছিল। বি এর আয় কত ছিল, 3 ছিল। তাহলে 1 সমান যদি 9,000 হয় তাহলে 3 সমান কত হবে, 3 × 9,000। তাহলে 3 × 9,000 করলে কত হবে, 27,000। তাহলে বি এর ইনকাম কত হলো, আয় কত হলো, 27,000। বোঝা গেল। আমার এই অনুপাতটা 8, 9 আর 20 কোশ্চেনে দেওয়া আছে। আমি করলাম কি, আমি ব্যয়ের পার্সেন্টেজ থেকে ওখান থেকে আমি সেভিংসের অনুপাতটা পেয়ে গেলাম, 20, 15, 25। 5 দিয়ে কেটে দিলাম 4, 5 দিয়ে কেটে দিলাম 3, 5 দিয়ে কেটে দিলাম 5। তাহলে আমি দুটো সেভিংসের অনুপাত পেয়ে গেছি। তাহলে দুটো সেম জিনিসকে ভাগ করে দেবো, আয় পেয়ে যাব। 8কে 4 দিয়ে ভাগ করলাম 2 হলো, 9কে 3 দিয়ে ভাগ করলাম 3 হলো, 20কে 5 দিয়ে ভাগ করলাম 4 হলো। তাহলে আমার ইনকামের অনুপাত হয়ে গেল 2:3:4। তাহলে এ যদি 2 টাকা পায় তাহলে বি 4 টাকা পেয়েছে, সরি সি 4 টাকা পেয়েছে। তাহলে এ আর সি এর পার্থক্য কত, 2। কোশ্চেনে দেওয়া আছে না 18,000, তাহলে 2 সমান 18,000, 1 সমান 9,000। আমাকে কি বলেছে, বি এর ইনকাম কত, বি এর ইনকাম কত, 3। তাহলে 1 সমান যদি 9,000 হয় তাহলে 3 সমান কত হবে, 3 × 9 = 27,000। বোঝা গেল। তাহলে 3 × 9 = 27,000। কোথায় আছে 27,000, অপশন নাম্বার বি, 3 × 9 = 27,000। ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেছে। এবার পরেরটাই আসি। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 4:9। যদি দুটি সংখ্যাকে 12 করে বৃদ্ধি করা হয় তবে অনুপাত হয় 11:21। তাহলে আসল সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। স্যার কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 4:9। দুটি সংখ্যাকে 12 করে বৃদ্ধি করা হলো, একেও 12 বৃদ্ধি করলাম, একেও 12 বৃদ্ধি করলাম, একেও 12 বৃদ্ধি করলাম, একেও 12 বৃদ্ধি করলাম, তাহলে নতুন অনুপাত হয়ে গেল 11:21। তাহলে সংখ্যা দুটার যোগফল নির্ণয় করো। আচ্ছা স্যার দেখো তো,
দুটো সংখ্যার অনুপাত 4:9 দিয়ে দিয়েছে, তার মানে একটা সংখ্যা 4x হলে আর একটা সংখ্যা 9x, তাই তো? অনুপাত দিয়ে দিয়েছে 4:9, তাহলে একটা 4x হলে একটা 9x। বলেছে দুটাকেই 12 করে বৃদ্ধি করা হলো, তাহলে দুটোকেই যদি 12 করে বৃদ্ধি করা হয় তাহলে এর সাথেও 12 যোগ, এর সাথেও 12 যোগ, তাহলে এখন দাঁড়ালো 4x + 12, এখন 9x + 12। কোনো সমস্যা নেই? নেই। এবার বলছে তবে তাদের নতুন অনুপাত হয় 11:21, তাহলে এদের অনুপাতটা যেটা দাঁড়ালো সেটাই হচ্ছে 11:21। এটাই তো গল্প। তাহলে করতে পারবো না এখান থেকে x এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। স্যার গুণ করে দিই, ক্রস গুণ করে দিলাম, 21 দিয়ে 4 কে গুণ করলে 84, x প্লাস 12 × 21 করে দাও, 21 কে 12 দিয়ে গুণ করে দাও, 12 কে 12, 12 2 হলো, 12 তো 24 দিয়ে 26, 262 সমান 11 দিয়ে গুণ করে দিলাম 9 কে, 99x প্লাস 12 থেকে 11 কে গুণ করে দিলাম 120, আর 12 হচ্ছে 132। এই তো x গুলোকে একদিকে রাখি আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে x গুলোকে যদি একদিকে রাখি তাহলে 84x ছিল, বসে গেল। এইদিকে দেখো কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস 99x, এইদিকে আসলে মাইনাস 99x হয়ে যাবে, সমান এখানে 132 আছে লিখে দিলাম, এইদিকে প্লাস 262 আছে, ওইদিকে গেলে মাইনাস 262 হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা দেখো 99 থেকে 84 বাদ দিলে কত হবে? 15x, বড়টার আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস সাইন হয়ে গেল, সমান 262 থেকে 132 বাদ কত হবে? এদিকে হয়ে গেল 0 3, আর এদিকে হয়ে গেল 1। তাই হচ্ছে, কোথাও ভুল হলো, একটা কোথাও ভুল হয়েছে, কোথাও ভুল হয়েছে। 221 দিয়ে গুণ করেছিলাম 12 কে, 12 সরি এটা 252 হবে, এটা 12 কে 12 2 আর 24, 24 হাতে 1 ছিল 25, তাই তো বলছি, নাহলে কাটাকাটি যাচ্ছে না। তাহলে এটা হবে 252, আর কোথায় লেখা আছে? এই যে 252 করে দাও, 252। তাহলে কত হবে স্যার? 252 থেকে 132 বাদ দিলে কত হবে? 120 হবে, তাহলে এটা 120। হ্যাঁ এবার হয়ে যাবে। বড়টার আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস বসে গেল, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 15 দিয়ে 120 কে কেটে দিই কত হবে? 8 15 120, তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু কত বললাম? 8 বললাম, x এর ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, আমাকে কি বের করতে দিয়েছে স্যার? তাহলে আসল সংখ্যা দুটির যোগফল বের করো। তাহলে আসল সংখ্যা কত কত ছিল? আসল সংখ্যা একটা 4x ছিল, একটা 9x ছিল, এটাই তো ছিল আসল সংখ্যা। একটা 4x একটা 9x ছিল, এটাই তো আসল সংখ্যা ছিল, কারণ ওদের অনুপাত 4:9 ছিল, তাহলে একটা 4x হলে একটা 9x, এটাই তো আমরা বলেছিলাম। তাহলে আসল সংখ্যা 4x আর 9x ছিল। আমাকে কোশ্চেনে বলেছে আসল সংখ্যা দুটির যোগফল বের করো, তাহলে 4x আর 9x এর যোগফল বের করতে দিয়েছে। 4x আর 9x যোগ করলে কত হবে? 13x। তাহলে x সমান যদি 8 হয় তাহলে 13x সমান কত হবে? 13 × 8, তাহলে 13 × 8 করলে কত হবে? 104। তাহলে এদের যোগফল হয়ে গেল 104। বোঝা গেল? ক্লিয়ার হলো? দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:9, তাহলে একটা 4x হলে একটা 9x, দুটোকে 12 করে বৃদ্ধি করা হয়েছে, তাহলে 4x + 12 একটা 9x + 12। তাহলে এখন যে নতুন অনুপাত দাঁড়ালো সেটা বলেছে 11:21, তাহলে 11/21 কি করলাম? ক্রস গুণ করে দিলাম, 21 দিয়ে এটাকে গুণ করলাম, 21 দিয়ে যখন 4x কে গুণ করলাম 84x, 21 দিয়ে যখন 12 কে গুণ করলাম 252, সমান আছে সমান দিলাম, 11 দিয়ে এদিকে গুণ হয়ে গেল, 9 11 99, x 9 12 132, x যুক্ত টার্মগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, 84x থেকে বাদ দিয়ে দিলাম 99x, ওইদিকে 132 ছিল, 252 প্লাস ছিল, ওইদিকে গেল মাইনাস হয়ে গেল। তাহলে 99 থেকে 84 বাদ দিলাম 15 হলো, বড়টার আগে মাইনাস ছিল মাইনাস দিলাম, এদিকে 252 থেকে 132 বাদ দিলে 120 হলো, বড়টার আগে মাইনাস ছিল মাইনাস দিলাম, মাইনাস মাইনাস কেটে গেল, 15 দিয়ে 120 কাটলাম, 8 হলো, তাহলে x এর মান 8। আমাকে কি বলেছে? যে আসলে আসল সংখ্যা দুটির যোগফল কত? আসল সংখ্যা দুটো কত ছিল? 4x আর 9x ছিল, তাহলে এদের যোগফল কত হবে? 4x + 9x 13x হবে, তাহলে 13 × x, x এর মান কত? 8 বের করেছি, তাহলে 13 × 8 করলে 104। ক্লিয়ার হলো? বোঝা গেছে স্যার? আচ্ছা এবার গল্প, এই তো স্যার গেল ঠিক আছে, কিন্তু আমরা এটাকে একটু অন্যরকম ভাবে করি।
যারা স্যার এইভাবে করবে করতে পারো, কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে করব স্যার। কিন্তু যেটা করতে যাচ্ছি যে নিয়ম, এটা নিয়ম স্যার শিখতেই হবে, শিখতে হবে। এই কারণ তোমার মনে হতে পারে প্রথম প্রথম যে ওটার থেকে তো এটা যেটা করলাম সেটাই ভালো ছিল, কিন্তু ওটা শিখতে হবে, কারণ প্রচুর অঙ্কে ওই নিয়ম কাজে লাগবে। প্রচুর অঙ্ক রয়েছে যেখানে গিয়ে আমরা ওই নিয়মটা কাজ করব, ঠিক আছে? তো আমাকে ওই নিয়মটা শিখতেই হবে। কঠিন না স্যার, ওটাও সহজ নিয়ম, খুব সহজ নিয়ম, কিন্তু শিখতে হবে স্যার, ভালো করে বোঝো। আচ্ছা দেখো, প্রথমে অনুপাত কত দেওয়া ছিল? 4:9। পরে অনুপাত কত হয়েছে? নতুন অনুপাত কত হয়েছে? 11:21। 11:21, এটাই তো গল্প। প্রথমে 4:9 ছিল, পরে 11:21 হয়েছে। কখন হয়েছে? যখন দুটি সংখ্যাকেই 12 করে বৃদ্ধি করা হয়েছে, দুটাকেই 12 করে বৃদ্ধি করা হয়েছে। এখানেও 12 বৃদ্ধি করেছে, এখানেও 12 বৃদ্ধি করেছে। এইভাবেই আমরা লিখে দেবো, একদম যেভাবে করছি এভাবে করবে। প্রথমে 4:9 ছিল, পরে 11:21 হয়েছে। কখন হয়েছে? যখন দুটো সংখ্যাকে 12 করে বৃদ্ধি করা হয়েছে। একেও 12 বৃদ্ধি করেছে, একেও 12 বৃদ্ধি করেছে। বাই চান্স যদি কোশ্চেন এরকম দিত যে প্রথম সংখ্যাকে 12 বৃদ্ধি করেছি, পরেরটাকে 15 বৃদ্ধি করেছি, তাহলে এখানে 12 লিখতাম, এখানে 15 লিখতাম। ক্লিয়ার? যদি বলতো প্রথমটাকে 13 বৃদ্ধি করেছি, পরেরটাকে 21 করেছি, তাহলে এখানে 13 হতো, এখানে 21 হতো। ঠিক আছে, ঠিক আছে। এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে যেটা, সেটা ভালো করে বোঝো। এই যে স্যার ক্রস গুণ করে দিলাম, 21 × 4 কত হবে? 84। ক্রস গুণ করে দিলাম 11 × 9 কত হবে? 99। তাহলে এদের ডিফারেন্স কত? 99 আর 84 ডিফারেন্স কত হবে? 15। আমি কি করলাম স্যার? এই ক্রস গুণ করলাম, লিখলাম, এই ক্রস গুণ করলাম, লিখলাম, এদের ডিফারেন্সকে বের করে রাখলাম, ডিফারেন্সটাকে বের করে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে এই যে ক্রস গুণ করে দিলাম এটার সাথে এটা, তাহলে 21 × 12 গুণ করলাম, একটু আগে করেছিলাম, কত হয়েছিল? 252। সেম ক্রস গুণ করলাম 12 × 11 132। 132 252 কি স্যার? এই যে দেখো ক্রস গুণ, ক্রস গুণ, ঠিক আছে? 252 132। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স দাঁড়ালো 120। ঠিক আছে? প্রথমে এটা এটা ক্রস গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এদের 84 হয়েছে, 99 হয়েছে, এদের ডিফারেন্স বের করলাম 15। একই রকম ভাবে এই দুটো গুণ করলাম 252, এই দুটো গুণ করলাম 132, এদের ডিফারেন্স 120। বলছে সব সময় প্রত্যেকটা এই টাইপের অঙ্ক, এই টাইপ না শুধু না, এরকম প্রচুর অঙ্ক আসবে, বিভিন্ন টাইপের অঙ্ক আসবে, যেটা আমরা এই নিয়মে করতে পারবো। তাহলে আমাদের সব সময় হচ্ছে এই যে এদের ডিফারেন্সটা, এটা সমান হবে এটা, এদের ডিফারেন্স। এই যে উপরে ডিফারেন্সটা বের করে রেখেছিলাম 15, এই ডিফারেন্সটা সমান হবে এদের ডিফারেন্সটা 120। তাহলে 15 সমান 120, তাহলে 1 সমান কত? 1 সমান হচ্ছে 8। 1 সমান 8। দেখো ওখানে x এর মান 8 বেরিয়েছিল, 1 সমান 8 হয়ে গেল। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে তাহলে আসল সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। তাহলে আসল সংখ্যাটা কি ছিল? একটা 4 ছিল, একটা 9 ছিল না? আসল সংখ্যাটা তো তাই ছিল, 4 আর 9। তাহলে আসল সংখ্যা দুটির যোগফল বলেছে, তাহলে 4 আর 9 এর যোগফল কত হবে? 13। তাহলে 1 সমান 8 হলে 13 সমান কত? 13 × 8। 13 × 8 করলে 104। একদম স্যার এটাকে একদম বেদের মতো করে স্যার মনে রাখবে, সকাল সন্ধ্যা দুবার করে ধূপকাঠি দেখে মনে রাখবে। খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট নিয়ম, প্রচুর অঙ্কে কাজে লাগবে এটা নিয়ম। হয়ে গেছে, অনেক টাইপের অঙ্ক আমরা করতে পারবো এইভাবে। বোঝা গেল? আচ্ছা, যদি বোঝা গিয়ে থাকে, এবার একটু আমরা ব্যাকে আসি। কোন অঙ্কটাতে আসবো স্যার? ওই যে অঙ্কগুলো করছিলাম না যে, আচ্ছা অঙ্কটাতে আসি, ব্যাক করে আমি অঙ্কটাতে আসি, তাহলে বুঝতে পারবে। দেখো তো একটু প্রিভিয়াস অঙ্কতে আসি, কত নাম্বার ছিল? দাঁড়াও, ধরো এটা, ধরো এটা, তখন বললাম না পরে আমি করছি তখন বলছি, এই সেই অঙ্কটা। ধরো এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত দিয়েছে 5:6, 7 বছর পরে ওই অনুপাতটা হয় 6:7, তাহলে এর বর্তমান বয়স কত? তাহলে দেখো তো এদের বর্তমান 5:6, 7 বছর পরে কত হয়েছে? 6:7। আমরা করেছিলাম কি? আমাদের এদের ডিফারেন্স দেখে গুণ, এদের ডিফারেন্স দেখে গুণ, তারপরে যেটা বেরিয়েছিল এদের ডিফারেন্স সেটা সমান 7 বছর, এটা আমরা করেছিলাম। আমি বলছি দেখো তো একটু চিন্তা ভাবনাটাকে অন্যরকম ভাবে ভাবো তো। ম্যাথ তো স্যার মজার জিনিস, একটু মজা করে ভাবো।
ঘুরিয়ে যদি আমি কথাটাকে ভাবি যে এ আর বি এর বয়সের অনুপাত 5:6, 7 বছর পরে তাদের অনুপাত এটা হলো, এটার এখন যে অঙ্কটা করলাম একটু আগে সেম না, যে প্রত্যেকটা সংখ্যার সাথে 12 যোগ করা হলো তাহলে নতুন অনুপাত এত হয়। তাহলে আমি এখানে বলতে পারি না যে একটা অনুপাত দেওয়া আছে 5:6, প্রত্যেকটার সাথে 7 যোগ করা হলে নতুন অনুপাত হয় 6:7, তাই তো 7 বছর পরে হচ্ছে 6:7, তার মানে এটার সাথে 7 যোগ করলে, প্রত্যেকটার সাথে 7 যোগ করলে এটা দাঁড়ায় একই রকম। তো তাহলে স্যার 7 যদি যোগ করি প্রত্যেকটার সাথে, এর সাথে 7 যোগ, এর সাথে 7 যোগ, দেখো গুণ করে দাও, 5 7 35, 6 6 36, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে 1 সমান কি হবে, গুণ করে দাও, 7 7 7 49, 6 7 42, তাহলে এদের ডিফারেন্স কত, 49 থেকে 42 বাদ দিলে 7, তাহলে 1 সমান 7। আমাকে কি বের করতে দিয়েছে, আমাকে বের করতে দিয়েছে এর বর্তমান বয়স কত, তাহলে এর বর্তমান বয়স কত ছিল 5, তাহলে 1 সমান 7 হলে 5 সমান কত হবে, 5 × 7 35 বছর। তাহলে আমরা এইভাবেও করতে পারবো। এই জন্য বললাম স্যার এই নিয়মটা ভালো করে মুখস্থ করে রাখবে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে, যাতে করে অনেক অঙ্ক আছে যাতে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে, হয়তো বোঝা গেছে। চলো এবার ব্যাক করে যেখানে ছিলাম ওখানে আসি। কত নাম্বারে ছিলাম যেন, এটাই ছিলাম বোধহয়। দেখো কি বলেছে স্যার, একই রকম অঙ্ক, দুটি সংখ্যা 29:20 অনুপাতে আছে, প্রত্যেকটি সংখ্যাকে 420 থেকে বাদ দিলে অনুপাত হয় 17:11, তাহলে সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করো। বোঝা গেছে, এটা কোশ্চেন দিয়েছে। দেখো প্রত্যেকটি সংখ্যাকে 420 থেকে বাদ দিচ্ছি, তাহলে 420 থেকে বাদ দিই বা প্রত্যেকটা সংখ্যা থেকে 420কে বাদ দিই, যাই হোক না কেন, বাদ দিই যোগ দিই যাই করি না কেন, আমি আগের নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, একদম মাথায় ঢুকিয়ে রাখো, এরকম যত অঙ্ক থাকবে এই টাইপের যা থাকুক, প্রত্যেকটা সংখ্যা থেকে বাদ দিচ্ছি, এই সংখ্যা থেকে প্রত্যেকটাকে বাদ দিচ্ছি, যোগ করছি, যাই থাকুক না কেন আমরা আগের মতো করে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, করি তাহলে। দেখো অনুপাত কত দেওয়া ছিল, 29:20 দেওয়া আছে, তাহলে 29:20 অনুপাত দেওয়া ছিল প্রথমে। নতুন অনুপাত কত হয়েছে, নতুন অনুপাত হয়েছে 17:11, 17:11 নতুন অনুপাত হয়েছে। ঠিক আছে, কত, যখন আমরা প্রত্যেকটা সংখ্যাকে 420 থেকে বাদ দিয়েছি। আচ্ছা কি করব, ক্রস গুণ করে দিই, 29কে আর 11 দিয়ে গুণ করলে কত হবে, 290, আর হচ্ছে 29 319, 17কে 20 দিয়ে গুণ করলাম, 17 2 34 340। ঠিক আছে, 340 থেকে 319 বাদ, তাহলে 340 থেকে 319 বাদ দিলে কত হয়, 20 1 21, তাহলে 21 সমান কি হবে, এই দিকেও ক্রস গুণন হবে। দেখো 11 থেকে 11 × 42, 11 × 42 করলে কত হবে, 420 আর 42 462, 4620, 11 দিয়ে 420কে গুণ করলাম, এটা হলো 17 দিয়ে 42কে গুণ করব, 17 দিয়ে 42কে গুণ করব, 17 2 34, 4 হাতে থাকলো 3, 4 17 68, 3 71, তাহলে 714, এটা শূন্য ছিল বসে গেল। তাহলে এই দুটোর বিয়োগফল বের করতে হবে। বিয়োগফল স্যার আমি এই দুটো ডিফারেন্স নিব, এমন না স্যার যে মাইনাস আসছে এটা বড় এটা ছোট, তা না, আমি এটা প্রথমে হতে পারে এটা পরে হতে পারে, আমি ডিফারেন্সটা শুধু নিব, মাইনাস ফাইনাস নেওয়া যাবে না। তাহলে 71 40 থেকে বাদ দিব 46 20, এখান থেকে, আচ্ছা এটা লিখে দিই নাহলে পরে ভাববে আবার এটাই স্যার গুণ করে লিখেছেন। 71 40 থেকে বাদ দিব 46 20, 0 2, 11 থেকে 6 বাদ 5 দিয়ে দিলাম, 5 2 2520, তাহলে আমার দাঁড়ালো 21 সমান কি দাঁড়ালো স্যার 2520, 21 সমান দাঁড়ালো 2520। তাহলে 21 সমান যদি 2520 হয় তাহলে 1 সমান কত হবে, 1 সমান হবে 2520 ডিভাইডেড বাই 21, 3 দিয়ে কেটে দিই, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 8 24, 3 4 12, 0, 7 দিয়ে 7 12 84, 0 120, তাহলে 1 সমান 120। আমাকে কি বের করতে দিয়েছে, সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করো। স্যার সংখ্যা দুটির পার্থক্য, সংখ্যা দুটো কত কত ছিল, 29 আর 20 ছিল, তাই তো, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে, সংখ্যা দুটির এখানে লিখে দিলাম,
সংখ্যা দুটির আমাকে পার্থক্য বের করতে দিয়েছে। সংখ্যা দুটির পার্থক্য কত হবে? 29 মাইনাস 20। তাহলে 29 থেকে 20 বাদ দিলে কত হয়? 9। 1 সমান যদি 120 হয় তাহলে 9 সমান কত হবে? 9 সমান 9 ইন্টু 120। 9 ইন্টু 120 করলে 9 বারং 108, তাহলে 1080। তাহলে আমার আনসার হয়ে গেল 1080। দেখো অপশন নাম্বার সি। বোঝা গেল? এই টাইপের যত এরকম অঙ্ক থাকবে স্যার, প্রত্যেকটাতে আমরা এই নিয়ম অ্যাপ্লাই করতে পারবো। পরের অঙ্কে আসি। কি বলেছি? এটাই তো পরের অঙ্ক না, এটা তো আগেরটাই। পরের অঙ্ক দেখো, বলছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত 4:5। পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিমি পথ যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? ঠিক আছে, দেখো বলেছে দুটো ট্রেন আছে, একটা রাজধানী এক্সপ্রেস, একটা পূর্বা এক্সপ্রেস। এদের গতিবেগের অনুপাত বলে দিয়েছে 4:5। ঠিক আছে, বলছে পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 যায়, তাহলে রাজধানী 3 ঘন্টায় কত যাবে? এটা স্যার অনেকটা এই টাইপের অঙ্ক আমরা তোমার হচ্ছে সময় দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে করব। এখানেও একটু দেখে নিই। দুটো ট্রেন আছে, একটা রাজধানী এক্সপ্রেস, একটা পূর্বা এক্সপ্রেস। বলেছে এদের গতিবেগের অনুপাত, এদের স্পিডের অনুপাত কত দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে 4:5। 4:5। তার মানে রাজধানী এক্সপ্রেসের গতিবেগ যদি 4 হয়, তাহলে পূর্বার 3, পূর্বা এক্সপ্রেসের 3। মাথায় রাখো যে গতিবেগের অনুপাত যা হয়, সময়ের অনুপাত ঠিক তার উল্টা হয়। কেন হয়? কেন হয় আমরা ওটা তোমার হচ্ছে সময় দূরত্ব চ্যাপ্টারে শিখবো। এখন এইটুকুটা মাথায় রাখো যে গতিবেগের অনুপাত যা হয়, সময়ের অনুপাত ঠিক তার উল্টা হয়। তাহলে গতিবেগ যদি 4:5 হয়, তাহলে টাইমের রেশিও কত হবে? 5:4 হবে। ঠিক এর উল্টাটা হবে, 4:5 ছিল 5:4 হবে। কোশ্চেনে কি বলেছে? তার মানে এটা দাঁড়ালো যে রাজধানী এক্সপ্রেসের যদি 5 ঘন্টা টাইম লাগে, তাহলে ওই দূরত্ব যেতে পূর্বা এক্সপ্রেসের 4 ঘন্টা লাগবে। মানে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যেটা যাবে, রাজধানী এক্সপ্রেস 5 ঘন্টায় ওটা যাবে। ঠিক আছে, কোশ্চেনে বলেছে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়। পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়। তাহলে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় যেটা যায়, রাজধানী এক্সপ্রেস 5 ঘন্টায় ওটা যাবে। তাহলে রাজধানী এক্সপ্রেস 5 ঘন্টায় 72 যায়। এই তো আমার এখন পর্যন্ত গল্প। বলেছে এ 4 ঘন্টায় যেটা যাবে, এ 5 ঘন্টায় সেটা যাবে। কোশ্চেনে বলা আছে 4 ঘন্টায় 72 যায়, তাহলে এই 5 ঘন্টায় 72 যাবে। এবার কি দিয়েছে, কি জানতে চেয়েছে? তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? তাহলে দেখি 3 ঘন্টায় কত যাবে। 5 ঘন্টায় যদি 72 যায়, তাহলে 3 ঘন্টায় কত যাবে? পারবো না। রাজধানী এক্সপ্রেস 5 ঘন্টায় যায় 72 কিলোমিটার, 5 ঘন্টায় যায় 72 কিমি। তাহলে 3 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 72/5, তাহলে 3 ঘন্টা ইন্টু 3, তাহলে কত হবে? 3 2 6, 3 7 21/5, এত কিমি। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? 4 5 20, 3 5 15, পয়েন্ট 1 থাকলো, 5 2 10, তাহলে এত কিমি। তাহলে কত কিলোমিটার যাবে রাজধানী এক্সপ্রেস? 3 ঘন্টায় 43.2 কিলোমিটার যাবে। দেখো অপশন, দেখো অপশন নাই, কোথাও ভুল হলো? 4:5 ছিল স্পিডের অনুপাত, টাইমের অনুপাত 5:4 হলো। এই 4 ঘন্টায় 72 যাবে, তাই তো বলেছি 4 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায়, একদম ঠিক। 4 ঘন্টায় যদি 72 যায়, তাহলে 5 ঘন্টায় 72 যাবে। 5 ঘন্টায় 72 যাচ্ছে, তাহলে 3 ঘন্টায় যাবে 72/5 ইন্টু 3। ঠিক আছে, 216/6, 3 7 21/5, তাহলে 4 4 5 20, 3 5 15.2। ঠিক আছে, এটাই হবে, এটাই হবে। অপশন দিতে ভুল হয়েছে, অপশন মিস্টেক হয়ে গেছে। অপশনে হয় অপশনে মিস্টেক হয়েছে, নাহলে অনুপাতে মিস্টেক হয়েছে। কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে, হয় অপশনে মিস্টেক হয়েছে, না অনুপাত। হয় অপশন এটা থাকবে, আর না হলে অনুপাতটা আলাদা আছে। তো যাই থাকুক না কেন, আমার যদি এটা দেওয়া থাকে, তাহলে আমার অ্যান্সার এটা বেরাবে। ঠিক আছে, এটা দেখো কেপি কনস্টেবল 2023-এ এসছে। যদি আমি কোশ্চেনটা একবার চেক করে নেব, যদি কিছু ভুল থাকে নেক্সট ক্লাসে আমরা ঠিক করে নেব। অঙ্কটা ঠিক আছে, যদি ডাটাতে কোনো ভুল থাকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা ঠিক করে নেব। এই ডাটা অনুযায়ী আমার অ্যান্সার হবে 43.2 কিলোমিটার। ঠিক আছে, বোঝা গেল? চলো আরেকটা অঙ্ক করে নিই। 43-তে আসি। এটা আজকে শেষ অঙ্ক। ঠিক আছে, কি বলেছে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক স্যার, এটা
খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় বারবার দিয়েছে, বারবার কোশ্চেন চেক করবে, বারবার এই টাইপের অঙ্ক রিপিট করে। বলেছে একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার অনুপাত 7:8:3, যেটির মোট মুদ্রিত মূল্য 87 টাকা। তাহলে 10 পয়সার মুদ্রা কয়টি আছে? একদম গুপ্ত মন্ত্র শুনে রাখো। যদি এখানে মুদ্রার অনুপাত দেওয়া থাকে, তাহলে অবশ্যই এখানে মূল্য দেওয়া থাকবে। যদি মুদ্রার অনুপাত দেওয়া থাকে তাহলে মূল্য দেওয়া থাকবে, আর যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে মুদ্রার সংখ্যা দেওয়া থাকবে। উল্টা কি বললাম আর একবার বলি, কি যে বললেন স্যার মাথার উপর দিয়ে চলে গেল। বলছি এখানে যদি মুদ্রার অনুপাত দেওয়া থাকে তাহলে এখানে টোটালটা অবশ্যই মূল্য দেওয়া থাকবে, আর যদি এখানে মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে টোটালটা মুদ্রার সংখ্যা দেওয়া থাকবে। যদি সংখ্যার অনুপাত দেয় তাহলে মূল্য দেওয়া থাকবে, আর মূল্যের অনুপাত দিলে সংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে, আমরা দুই টাইপেরই শিখবো। এখানে কি দিয়েছে? এখানে মুদ্রার অনুপাত দিয়ে দিয়েছে। কি দেখো, 3 ধরনের মুদ্রা আছে। কোশ্চেনে বলেছে 50 পয়সার মুদ্রা আছে, 25 পয়সার মুদ্রা আছে, আর 10 পয়সার মুদ্রা আছে। কি অনুপাতে আছে? 7:8:3। তার মানেটা কি স্যার? তার মানেটা হচ্ছে 50 পয়সার মুদ্রা যদি 7টা থাকে তাহলে 25 পয়সার মুদ্রা 8টা আছে, 10 পয়সার মুদ্রা 3টা আছে। এই অনুপাতে আছে, তার মানে তো এটাই দাঁড়ায়। আচ্ছা বলো তো, 50 পয়সার মুদ্রা 60টা আছে, আমার কাছে 50 পয়সার 7টা কয়েন আছে, মুদ্রা আছে, তাহলে টোটালে কত টাকা হবে, কত পয়সা হবে? 50 × 7, তাই তো হবে। 7টা 50 পয়সা, 1টা 2টা 3টা করে আমি 7টা 50 পয়সাকে হিসাব করছি। টোটালে কত পয়সা হবে? 50 × 7, তার মানে 350 পয়সা। আচ্ছা 25 পয়সা 8টা আছে, তাহলে কত পয়সা হবে? 25 × 8, 200 পয়সা। 10 পয়সা 3টা আছে, তাহলে কত হবে? 10 × 3, 30 পয়সা, তাই তো হবে। তাহলে টোটালে কত পয়সা হলো দেখো তো? 50 পয়সা 7টা মিলে হলো 350 পয়সা, 25 পয়সা 8টা মিলে হলো 200 পয়সা, 10 পয়সা 3টা মিলে হলো 30 পয়সা। তাহলে আমার কাছে টোটালে কত পয়সা হলো? 350, 200, 550, 550 আর 30, 580 পয়সা। ক্লিয়ার হলো? 580 পয়সা। এবার গল্প স্যার দেখো আমাকে কি বের করতে দিয়েছে? 10 পয়সা বের করতে দিয়েছে। 10 পয়সা বের করতে দিয়েছে। তার মানে দেখো টোটালে যদি আমার কাছে 580 পয়সা থাকে, তাহলে তার মধ্যে 10 পয়সা আছে 3টা, তাই তো? এই 580 পয়সার মধ্যে 50 পয়সা 7টা আছে, 25 পয়সা 8টা আছে, 10 পয়সা 3টা আছে। আমাকে কোশ্চেনে 10 পয়সা বের করতে দিয়েছে, তাহলে 580 পয়সার মধ্যে 10 পয়সা কটা আছে? 3টা আছে। তাহলে টোটালে 87 টাকা, এর মধ্যে কয়টা 10 পয়সা আছে? আচ্ছা এটা পয়সাতে লিখেছি, আমি এখানে কি করে দিলাম, আমি এটা পয়সাতে লিখেছি, তাহলে এটাকেও পয়সাতে করতে হবে না? একটা পয়সা একটা টাকা তো করতে পারি না, তাহলে এটাকেও পয়সা করতে হবে। টাকা থেকে পয়সা করতে গেলে 2টো শূন্য দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, তাহলে 2টো শূন্য বসিয়ে দিলাম। বোঝা গেল? তাহলে 580 পয়সাতে 10 পয়সা আছে 3টা, তাহলে 8700 পয়সাতে 10 পয়সা কটা থাকবে? ইন্টু 8700, 0 0 কেটে দিলাম। কত দিয়ে যাবে স্যার? 29 দিয়ে কাটা যাবে। দেখো 29 2 58, 3 29 87, একটা শূন্য আছে বসিয়ে দিলাম, 2 দিয়ে কেটে দিলাম, 2 15 30। ঠিক আছে, তাহলে 3 15 কত হলো? 45, 45। তাহলে 10 পয়সা কটা আছে? 10 পয়সা 45টা আছে। অপশন আছে একদম, অপশন নাম্বার এ 45টা আছে। যদি আমাকে বলতো 25 পয়সা কটা আছে, তাহলে 580 পয়সাতে 25 পয়সা আছে 8টা, তাহলে এততে কত? যদি বলতো 50 পয়সা কটা আছে, 580 পয়সাতে 50 পয়সা আছে 7টা, তাহলে এত টাকাতে কতটা আছে? ক্লিয়ার হলো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বললাম আরেকবার বলছি স্যার, এখানে যদি মুদ্রার অনুপাত দেওয়া থাকে তাহলে মূল্য দেওয়া থাকবে টোটালটা, আর যদি মূল্যের অনুপাত দেওয়া থাকে তাহলে এখানে অবশ্যই মুদ্রার সংখ্যা দেওয়া থাকবে। ঠিক আছে, পরের দিন আবার এখান থেকে শুরু করব। তাহলে আমরা এরপরে এই অনুপাত সমানুপাতের 6ষ্ঠ ক্লাস নিয়ে আসব, ক্লাস নাম্বার 6, যেখানে আমরা 44 থেকে শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।